তাহলে আজকে তোদের চ্যাপ্টার হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ। চাপ বলয় জানার আগে কিছু জিনিস তোদেরকে বলে দিই আমি। পৃথিবী একটি গোলাকার বস্তু। নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী অনবরত প্রদক্ষিণ করে চলেছে। এই প্রদক্ষিণের উপর ভিত্তি করে পৃথিবীকে মোট 7টি চাপ বলয়ে বিভক্ত করা হয়েছে। আলাদা আলাদা 7টি চাপ বলয়ে বিভক্ত করা হয়েছে। পৃথিবী একটি এমন বস্তু যেটা নিজের সূর্যের তাপের উপর ভিত্তি করে নিজের চাপ বলয়গুলোকে নিয়ন্ত্রণ করে। কিরকম ভাবে? উত্তর অক্ষাংশে কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ অক্ষাংশে মকরক্রান্তি রেখা পর্যন্ত সূর্যের যে চলাচলটা হয় তাকে আমরা সূর্যের বার্ষিক আপাতগতি বা অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দি সান বলে থাকি। অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দি সান, ঠিক? এই অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দি সান মানে হচ্ছে সূর্য উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে একটা নির্দিষ্ট পথে চলাচল করছে বলে মনে হয়। উত্তর গোলার্ধে যে অঞ্চলটায় লম্ব কিরণ দেয় সেই অঞ্চলটাকে মনে হয় যে পৃথিবী যেন সেই অঞ্চলটার উপরই তাপ বেশি, অন্য অঞ্চলে তাপ কম। আর যে অঞ্চলে একটু বাঁকা রশ্মি পড়ে সূর্যের সেই অঞ্চলে তাপ কম, অন্য অঞ্চলে তাপ বেশি থাকে। উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে, আবার বলছি, উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন। আচ্ছা, আমি তো আমার কাছে বই তো নাই, হ্যাঁ, কোনো টপিক যদি আমি মিস করে যাই তাহলে কিন্তু আমাকে বলিস। হ্যাঁ, উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে পৃথিবীকে 7টি অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয়ে ভাগ করা হয়েছে। বায়ু চাপ কাকে বলে? বায়ু ফেরেলের সূত্র মেনে, অর্থাৎ ফেরেলের সূত্রটা কি? বিজ্ঞানী উইলিয়াম ফেরেল প্রথম বলেছিলেন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তারপরে এলো কোরিওলিস বল। কোরিওলিস বলটা কি? কোরিওলিস বল হচ্ছে পৃথিবীর প্রত্যেকেরই একটা করে কেন্দ্রাতিক বল আছে, যেটা প্রত্যেকটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টেনে রেখেছে। হলো, এই যে কোরিওলিস বলগুলো, এই কোরিওলিস যে বলটা কাজ করছে পৃথিবীর কেন্দ্রের ওপর, যখন বাচ্চারা অনেক সময় দেখবি একটা সি সপার গেম খেলে, দুজন দুজনের হাতটা ধরে আর গোল গোল করে ঘুরতে থাকে, এতে কি হয়, একজন আরেকজনের মধ্যে যে বলটা তৈরি হয় সেটাকেই কোরিওলিস বল বলে। কোরিওলিস বল, মনে রাখবি, বারবার বলি, কোরিওলিস বল হচ্ছে একটি এমন বস্তু যেটা বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে। ঠিক, যে অঞ্চলে কোরিওলিস বলের প্রভাব যত বেশি হবে বায়ুচাপ সেই জায়গায় তত বেশি হবে। ঠিক আছে? 22 ব্যালট সূত্র কি? 22 ব্যালট সূত্র হচ্ছে উইলিয়াম ফেরেল যে বললেন যে পৃথিবী উত্তর গোলার্ধে, পৃথিবীর যে বায়ু প্রবাহ তা উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। 22 ব্যালট সেটাকেই প্রমাণ করলেন। কি বললেন? বললেন, তুমি ভালো করে শুনবে, 22 ব্যালট কি বলেছিলেন? তোমরা যদি উত্তর গোলার্ধে পিছন ফিরে দাঁড়াও, উত্তর গোলার্ধের দিকে পিছন ফিরে দাঁড়াও, তোমরা দেখবে বাতাস উত্তর গোলার্ধে তোমার ডান দিকে উচ্চচাপ আর বাঁ দিকে নিম্নচাপ দিচ্ছে। আবার দক্ষিণ গোলার্ধের দিকে যদি তুমি পিছন ফিরে দাঁড়াও, বাতাস তোমার বাঁ দিকে উচ্চচাপ, ডান দিকে নিম্নচাপ, ঠিক উল্টোটা উত্তর গোলার্ধের থেকে। এর থেকে প্রমাণ হয়ে গেল, হ্যাঁ, যে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। বায়ু কোনোদিন সোজা পথে প্রবাহিত হয় না। বায়ুচাপ অঞ্চলগুলো কাকে বলে? যে সমস্ত অঞ্চলগুলোতে বায়ুর চাপ পর্যবেক্ষিত হয় বা বায়ুর চাপ পরিলক্ষিত হয় তা হতে পারে উচ্চচাপযুক্ত অঞ্চল বা নিম্নচাপযুক্ত অঞ্চল। উচ্চচাপযুক্ত অঞ্চলগুলোকে ক্যাপিটাল এইচ দিয়ে দেখানো হয়
নিম্নচাপযুক্ত অঞ্চলগুলোকে ক্যাপিটাল এল দিয়ে দেখানো হয়। মানে উচ্চচাপ অঞ্চলগুলোকে বলা হয়ে থাকে এইচ ফর হাই প্রেসার বেল্ট, নিম্নচাপ অঞ্চলগুলোকে বলা হয়ে থাকে লো প্রেসার বেল্ট, তার জন্য এল। এই যে বায়ুর চাপযুক্ত অঞ্চলগুলো আমরা দেখতে পাই, এই বায়ুর চাপযুক্ত অঞ্চলগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, মনে রাখবি, সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রের একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হলে তাকে সমচাপ রেখা বা আইসোবার বলে। কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রের যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমচাপ রেখা বলে। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদেরকে আমি বলি, মনে রাখবে এই যে বায়ুর চাপযুক্ত অঞ্চলগুলো, এগুলোকে 7টা যে বললাম আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। দেখ, আমি বারবার বলছি, যদি কোথাও মিস করে যাই, যখন ক্লাসটা অফ করবো আমাকে বলে দিবি, এগুলো মিস করে গেলে আমি বলে দেবো আরেকবার। হ্যাঁ, প্রথমে পাবি তোরা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। প্রথমে পাবি তোরা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। অবস্থান, যদি বইয়ে না থাকে একটু ডিটেলসে বলে দিচ্ছি, লিখে নিতে পারিস। অবস্থান, নিরক্ষরেখার উভয় পাশে গড়ে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি রয়েছে। মানে প্রথমে একটা প্রত্যেকে খাতার মধ্যে একটা বড় করে পৃথিবী আঁক, গোল করে খাতা, সাদা খাতা, কিন্তু দাগ দেওয়া নয়, সাদা খাতা, একটা বড় করে পৃথিবী আঁক। সোহম, প্রত্যেকে সোহমের খাতাটা ফলো করবি। ক্যামেরাটাকে খাতার দিয়ে কর, আমি যেমন ভাবে আঁকতে পারবো তেমন ভাবে আঁকবি। আমি ব্যাখ্যাটা করে দেবো, সবাই বুঝতে পারবি। ঠিক, ব্যাস, সবাই দেখতে থাক। হ্যাঁ, আগে দেখে নে শ্রেয়া, ব্যাস, আর কিছু করবি না সোহম। মাঝখানে একটা নিরক্ষরেখা আঁক, সবাই দেখতে থাক, কিছু করবি না এখন, কিছু আঁকিস না, দেখে নে ছবিটা আগে। মাঝখানে একটা নিরক্ষরেখা আঁক। আচ্ছা, নিরক্ষরেখার পাশে 0 ডিগ্রি লেখ। এই নিরক্ষরেখাটা বারবার বলছি, দাঁড়া, আঁকিস না, কৃষ্ণ, বারণ করছি না আঁকতে। নিরক্ষরেখাটা বারবার মনে রাখবি। সোহমের ছবিটা দেখে মনে হচ্ছে ও কিন্তু উত্তর দক্ষিণ আঁকলো। নিরক্ষরেখা সবসময় কিন্তু পশ্চিম থেকে পূর্বে, ভুলিয়াস না। তুই যেখানে বসতে থাকবি, উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম, উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম। নিরক্ষরেখা সবসময় পশ্চিম থেকে পূর্বে অঙ্কিত। এটি একটি কাল্পনিক পূর্ণবৃত্ত রেখা যা পৃথিবীকে সমান 2টি গোলার্ধে ভাগ করেছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। এর মান 0 ডিগ্রি। তাহলে এটা গেল। আচ্ছা, নিরক্ষরেখার থেকে ঠিক একটু উপরে আমি বলছি, দেখ, নিরক্ষরেখা থেকে দাগটা একটু উপরে তোর, ওই পয়েন্টটা নিরক্ষরেখা, হ্যাঁ, এখানে দাগ দেন, একটা দাগ দে, দাগ দে একটা, লেখ 5 ডিগ্রি, লেখ 5 ডিগ্রি। নিচে আবার, নিচে সেম দাগ দে একটা, নিচে সেম, ওই একই রকম হবে। হ্যাঁ, দাগ দে একটা, ওইখানে লেখ 5 ডিগ্রি। ঠিক, তাহলে 0 থেকে 5 ডিগ্রি, ভালো করে দেখ ম্যাপটা, ম্যাপটা এইখানটা ভালো করে দেখ। 0 থেকে 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, আর 0 থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। এটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। কেন তৈরি হয় আমি একটু পরে বলছি। আচ্ছা সোহম, আবার আবার একটু নিচে আয়, আমি বলছি নিচে আয়। ওই নিচে লয় রে, ওই দাগটারই নিচে, আর একটু পরে যা, আর একটু পরে যা। দাগ দিস না, এই ছাটা মানে, দাগ দাও এখানে একটা। আর একটা দাগ দে, যে দাগটা দিচ্ছি দাগটা কমপ্লিট কর। তোর মানচিত্রটা তোর হবে না ম্যাপটা, তুই ছোট আঁকেছিস আর দিয়ে মোটা মোটা দাগ দিয়েছিস। হলো, দেখ আমি বলেছি দেবো একবার। তাহলে এই ম্যাপটা দেখে রাখ। হ্যাঁ, 5 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে মানে 2 আর 3,
উভয় গোলার্ধে এরকম আঁকবি, উভয় গোলার্ধে এইরকম আঁকবি। আমি এঁকে পাঠিয়ে দেবো ছবি তুলে একটু পরে, আমি ছবি তুলে একটু পরে এঁকে পাঠিয়ে দেবো, ওইখান থেকে খাতার মধ্যে এঁকে নিবি, ঠিক আছে? আমি ছবি তুলে পাঠিয়ে দেবো একটু পরে, একটা ছবি এঁকে একটা পাঠিয়ে দেবো আমি। দেখ তাহলে আমি বলেছি শুনলে, নিরক্ষরেখার উভয় পাশে গড়ে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি রয়েছে, এটাকে বলা হয়ে থাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। উৎপত্তির কারণ কি? সারা বছর সূর্যের লম্বরশ্মি এই জায়গায় পড়ে, তাই গড় উষ্ণতা সর্বদাই সবসময় এই অঞ্চলে বেশি থাকে। 2, স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি এবং স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি এবং এই অঞ্চলে তাই সারা বছর উষ্ণতা থাকার জন্য জলভাগ থেকে প্রচুর পরিমাণে, সারা বছর উষ্ণতা থাকার জন্য জলভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই জায়গায় নির্গত হয় বলে এইখানে একটি উষ্ণ আর্দ্র পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আর 3, পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে সব সময় বেশি অন্য অঞ্চলের থেকে। কত বেশি? নিরক্ষীয় অঞ্চলে প্রায় 1670 কিলোমিটার পার আওয়ার। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ 1670 কিলোমিটার পার আওয়ার, যেখানে মেরু অঞ্চলে মাত্র 930, ঠিক আছে? আর একদম মেরুতে 0। তাহলে এই যে 1670 কিলোমিটার পার আওয়ার বেগে যেটা ঘুরছে, বারবার বুঝবি, সেই পৃথিবীটার উপর অবশ্যই সেইখানে যখন বায়ু যাবে, বায়ুটা বিক্ষিপ্ত হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে চলে যাবে। আচ্ছা, এরপরে উভয় গোলার্ধে, আবার বলছি উভয় গোলার্ধে, আমি 2 আর 3 বলছি। 2 এ হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় আর 3 এ হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, ঠিক? একই অক্ষাংশ, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে তোরা আঁকবি, লিখে রাখতে পারিস খাতায় এখন। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে তোরা আঁকবি কর্কটীয় উচ্চচাপ বলয়, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে তোরা আঁকবি মকরীয় উচ্চচাপ বলয়। এগুলোকে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ও বলা হয়ে থাকে, এগুলোকে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ও বলা হয়ে থাকে। আচ্ছা, অবস্থান তাহলে বলে দিলাম, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে কর্কটীয় উচ্চচাপ বলয়, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে মকরীয় উচ্চচাপ বলয়। উৎপত্তির কারণ কি? 1, নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু, নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর, নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর বায়ুর স্রোত রূপে নেমে আসে, ঠিক না? বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর বায়ুর স্রোত রূপে নিচের দিকে নেমে আসে। আর দ্বিতীয় কি বলবি? মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু, দেখ আমরা আগে পড়েছিলাম, যখন বাতাস উষ্ণ হবে বাতাস তখন হালকা হয়, প্রসারিত হয়, উপর দিকে উঠে যায়। আর বাতাস যখন ভারী হয় তখন শীতল হয়, যখন তখন ভারী হয়, জমাট বাঁধে, নিচের দিকে নেমে আসে। এই যে উপর দিকে উঠে যাওয়া নিচের দিকে নেমে আসা, এটা কোন জায়গায় হয়? যে জায়গায় ভারী বাতাস আছে, মানে মেরু অঞ্চলে ভারী বাতাস। মেরু অঞ্চলে কেন ভারী বাতাস? সারা বছর ওই জায়গায় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কম থাকে, তাই ওই জায়গায় আমরা সারা বছর একটা শীতল আর ভারী বাতাসকে দেখতে পাই। আর এই যে নিরক্ষীয় অঞ্চল, এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায়, এই জায়গায় আমরা একটা এমন বাতাস দেখতে পাই যেটাকে বলা হয়ে থাকে কঠিন আর মানে হালকা আর উষ্ণ বাতাস, ঠিক? তাহলে কি বললাম? মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে এই 2 অঞ্চলে এসে পৌঁছায়। মানে এই 2 অঞ্চলে তাহলে কোন কোন বায়ু? নিরক্ষীয় অঞ্চল থেকে নিম্নচাপ বলয়ের বায়ুটা, উষ্ণ বায়ুটা যে পৌঁছালো, মেরু অঞ্চল থেকে শীতল বায়ুটা এসে পৌঁছালো। তাহলে এই জায়গার তাপমাত্রাটা সারা বছর কেমন থাকে?
নাতিশীতোষ্ণ। কেন নাতিশীতোষ্ণকে বুঝতে পারলি? কারণ নাতিশীতোষ্ণ থাকে তার সব থেকে বড় কারণ যে মেরু অঞ্চল থেকে শীতল বায়ু এসেও উপক্রান্তীয় অঞ্চলে জমা হয়, নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু গিয়েও উপক্রান্তীয় অঞ্চলে জমা হয়। হলো। এরপরে 4-5 সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় মানে কতটা হবে জায়গাটা? 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশ। খুব ভালো করে বোঝ। 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার বোঝ। উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই চাপ বলয় দুটি বিস্তৃত। উৎপত্তির কারণ ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে কোরিওলিস বল বেশি বলে বায়ুর গতিবিক্ষেপ ঘটে। কি বললাম? ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে কোরিওলিস বল বেশি। কেন বললাম কোরিওলিস বল বেশি এই জায়গায়? কারণ মেরু অঞ্চলে গিয়ে পৃথিবী আস্তে 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 দেখবি নিরক্ষীয় অঞ্চলের থেকে জায়গাটা শুরু হচ্ছে। দেখ পৃথিবী দেখবি, পৃথিবী তো গোলাকার নয়, মেরুবৃত্ত প্রদেশীয়গুলোর কাছে একটুখানি করে চাপা, ঠিক তো? জায়গাটা তাহলে শুরু হচ্ছে, তাই কোরিওলিস বলটা বেশি কাজ করছে। কোরিওলিস বলটা ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে মানে কোথায়? মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কোরিওলিস বল বেশি কাজ করে, তাই বায়ুর তত বেশি গতিবিক্ষেপ ঘটে। 2 মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ুর সঙ্গে মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষে বায়ু ঊর্ধ্বগামী হয়। মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষে বায়ু ঊর্ধ্বগামী হয়। তিনে বলবি কি? উষ্ণ সমুদ্র স্রোত। তার মানে শুধু সমুদ্র স্রোত বলেনি এখানে, বলছে উষ্ণ সমুদ্র স্রোত। তার মানে কি বলতে চাইছি? মানে শীতল সমুদ্র স্রোত হয়। এই সমুদ্র স্রোতগুলো কোনো অঞ্চলের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? যার উপকূলে উষ্ণ সমুদ্র স্রোত ধাক্কা মারে তার অঞ্চলের আবহাওয়াটা কেমন হবে? উষ্ণ হবে, ঠিক, যেটাকে সমুদ্র বায়ু বলে। আর যে অঞ্চলে গিয়ে শীতল সমুদ্র স্রোত ধাক্কা মারবে তার উপকূলের আবহাওয়া কেমন হবে? শীতল হবে, কারণ সেখানে শীতল সমুদ্র স্রোত গিয়ে ধাক্কা মারছে, ঠিক তো? তাহলে উষ্ণ সমুদ্র স্রোত এই অঞ্চলে প্রচুর তাপ বয়ে নিয়ে আসে, যা এই অঞ্চলে মাঝে মাঝে উত্তাপ বাড়ায়। তার মানে কি বুঝলি? এই অঞ্চলের সুমেরু বৃত্ত প্রদেশীয় আর কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে তাপটা কোনোভাবে সূর্যের আলোর উপর নির্ভর করে না। মানে সূর্যের আলো এই জায়গায় প্রায় পৌঁছায় না, পৌঁছালেও প্রায় বাঁকা ভাবে পৌঁছায়, লম্ব রশ্মি পড়ে না। সূর্যের আলো এই জায়গায় প্রায় তির্যক রশ্মি হিসাবে পড়ে, তাই বাঁকা রশ্মি পড়ে না বলে, এই বাঁকা রশ্মি পড়ে বলে এই জায়গায় সারা বছর তাপমাত্রাটা বিলো ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্কের নিচে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, ঠিক। কিন্তু মনে রাখবি তোরা যে এই জায়গায় উষ্ণ সমুদ্র স্রোত মাঝে মাঝে প্রবাহিত হয়ে ধাক্কা মারলে এই অঞ্চলের তাপটাকে মাঝে মাঝে বৃদ্ধি করে, এই অঞ্চলের তাপটাকে মাঝে মাঝে বৃদ্ধি করে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আলোচনা করব 6 আর 7 লাস্ট দুটি চাপ বলয়। নাম সুমেরু উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয়। অবস্থান উত্তর গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে একদম সুমেরু বৃত্ত পর্যন্ত। উত্তর গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে একদম সুমেরু বৃত্ত পর্যন্ত। দক্ষিণ গোলার্ধে আবার 80 ডিগ্রি অক্ষরেখা থেকে একদম কুমেরু বৃত্ত পর্যন্ত এর অবস্থান আমরা দেখতে পাই। ওকে,
আচ্ছা, এবার উৎপত্তির কারণ বলছি। সুমেরু অঞ্চল কুমেরু অঞ্চলকে আমরা কি হিসাবে জানি? পৃথিবীর সব থেকে শীতলতম স্থান ওই দুটি অঞ্চল, সারা বছর ঠান্ডা থাকে প্রচুর, কারণ সূর্যের আলো প্রায় পড়ে না। তাহলে কি বলবি? যে এই দুটি মেরু অঞ্চলে সর্বদা ঠান্ডা এত বেশি যে বায়ু অত্যন্ত শীতল হয়, ভারী হয় আর অধিক ঘনত্বযুক্ত হয়, যা কি সৃষ্টি করবে? উচ্চচাপ। ঠিক তো? কাউকে তুই কপালে যদি একটা তুলো ছুঁড়ে মারিস আর সেই তুলোর আকারে যদি একটা ঢিল ছুঁড়ে মারিস, কোনটাই বেশি লাগবে? ঢিলটায়। কারণ ওর ঘনত্বটা তুলোর থেকে বেশি, ওর ওজন তুলোর থেকে বেশি। ঠিক তো? আচ্ছা, 2, কোরিওলিস বল এখানে সর্বাধিক হওয়ায় বায়ুটা বিক্ষিপ্ত হওয়ার কথা। কোরিওলিস বল এখানে সর্বাধিক হওয়ায় বায়ু বিক্ষিপ্ত হওয়ার কথা, কিন্তু ঠান্ডা বায়ুর ঘনত্ব এত বেশি হয়, ঠান্ডা বায়ুর ঘনত্ব এত বেশি হয় যে কোনোভাবে তা উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে এত বেঁকতে পারে না। সেটা ওই জায়গায় ওই হালকা হালকা ভাবে উপর নিচে ওঠানামা করে। মানে কি বুঝলি? শীতল আর ভারী বাতাসকে মেরু অঞ্চলের কোরিওলিস বলের প্রভাবে কোনো বিক্ষিপ্তকরণ হয় না। ক্লিয়ার? কোনো বিক্ষিপ্তকরণ হয় না। এগুলো গেল 7টা বায়ুচাপ বলে। আশা করি তোদেরকে আমি পুরোটা বুঝিয়ে দিতে পেরেছি। ঠিক আছে? আমরা এরপর একটা জিনিস আলোচনা করে দেবো, যেটা হচ্ছে যে বায়ুচাপ যে বলয়গুলো আছে না, তোরা যদি ভালো করে দেখিস, দেখ এবার একটু ইমাজিন কর। একটা বলেছি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, পরেরটা বলেছি 25 থেকে 35 ডিগ্রি। 5 থেকে 25 তাহলে কোথায় গেল? তারপরেরটা বলেছি দেখ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। তারপরেরটা বলেছি দেখ আবার 60 থেকে 70 ডিগ্রি। তাহলে 35 থেকে 60 কোথায় গেল? তারপরেরটা বলেছি দেখ 80 থেকে 90 ডিগ্রি। 70 থেকে 80 কোথায় গেল? ঠিক। এবার আমি যে তোদেরকে বলেছিলাম, প্রথমে সূর্যের অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দি সান, বার্ষিক আপাত গতি, উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা থেকে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা পর্যন্ত সূর্য চলাচল করে, যেটা বলেছিলাম সেটাকে এখানে ভাব। বায়ু যদি ছোট, ধর 1 গ্রাম বায়ু যদি উষ্ণ হয়, কি হবে? প্রসারিত হবে, হালকা হবে, উপরে উঠে যাবে। ঠিক। বায়ু 1 গ্রাম হোক বা একটা পুরো নিরক্ষীয় নিম্নচাপ বলয় হোক, সূর্যের আলো লম্বাভাবে পড়লে পুরো বলয়টা কি হবে? হালকা হবে, প্রসারিত হবে, উপর দিকে উঠে যাবে। এই বলয়টাই ওই 5 ডিগ্রি থেকে আর ওই 25 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। বুঝতে পারলি? ওই জায়গাটায় সেজন্য কোনো নতুন চাপ বলয় থাকে না। আবার সূর্যের আলো যখন ধর উপক্রান্তীয় উচ্চচাপ বলয়গুলোর উপর পড়ে, মানে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে যে উচ্চচাপ বলয়গুলো আছে তার উপর যখন পড়ে, সে আবার কি করে ওই 35 থেকে 60 পর্যন্ত উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে ওঠানামা করে। বুঝলি? সূর্যের তাপ পেলে তো হবে এটা। আবার তাপ যখন কমে গেল, 35 থেকে 60 গেছিল, তাপ কমে গেল, 60 থেকে 35 আবার নেমে চলে এলো। ঠিক আছে? তাই এইভাবে বায়ুচাপ বলয়টার অবস্থান পরিবর্তন করে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে, মানে সূর্যের উত্তরায়ণ কাকে বলে? সূর্যের উত্তরমুখী যে অভিযান, যখন উত্তর গোলার্ধের দিকে সূর্য যায় তাকে উত্তরায়ণ বলে। সূর্যের দক্ষিণমুখী অভিযান, সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে যখন যায় তাকে দক্ষিণ গোলার্ধ বলে। ঠিক তো? উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলিও উত্তর ও দক্ষিণে ওঠানামা করে, উত্তর ও দক্ষিণে ওঠানামা করে। তা সর্বাধিক তুমি 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত সরতে পারে। সর্বাধিক 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, সর্বনিম্ন হলে 5 ডিগ্রি সরবে, সর্বোচ্চ হলে 15 ডিগ্রি, মানে 15 ডিগ্রির বেশি সরতে পারবে না। ঠিক আছে? উচ্চ অক্ষাংশে বায়ুচাপ বলয়গুলির তুলনায় নিম্ন অক্ষাংশে বায়ুচাপ বলয়গুলি বেশি সরে। উচ্চ অক্ষাংশে মানে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এর থেকে যেগুলো নিম্ন অক্ষাংশে মানে 0 থেকে 5, 25 থেকে 35, এগুলো বেশি সরে। ঠিক আছে?
আবার যখন সমুদ্রের থেকে মহাদেশে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনটা সর্বাধিক হয় 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, সেটাকে বিভিন্ন সময় পরিবর্তন করা যেতে পারে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব এই বায়ুচাপ বলয়ের যে অবস্থানটা পরিবর্তন হয় এর ফলাফল কি হয়। এক, বায়ুচাপ সরে যায় বলেই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল শীতকালে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়ে মুক্ত হয়, যার কারণে সমুদ্র থেকে পশ্চিমা বায়ু ঢুকে শীতকালে বৃষ্টি ঘটায়। ঠিক। 2, গ্রীষ্মকালে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আমাদের দেশের মাঝ বরাবর এসে মৌসুমী অক্ষ হিসাবে অবস্থান করে, যার প্রভাবেই মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। এগুলো গেল আলাদা আলাদা বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা এরপর জানবো যে বায়ুচাপের অক্ষ কাকে বলে। বলছি, বায়ুচাপের কক্ষ কাকে বলে? এটাকে আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে প্রেসার সেল। ওকে, সমুদ্রে বায়ুচাপ বলয়গুলি যতটা স্পষ্ট, মহাদেশে কিন্তু ততটা স্পষ্ট নয়। মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বেশি বলে বলয়গুলি ভেঙে ছোট ছোট কোষ আকারে অবস্থান করে, এগুলি বায়ুচাপ কক্ষ বলে। আমি রিপিট করে দিচ্ছি, সমুদ্রে বায়ুচাপ বলয়গুলি যতটা স্পষ্ট, মহাদেশে ততটা নয় কিন্তু। ফলে মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বেশি বলে বলয়গুলি ভেঙে ছোট ছোট কোষ আকারে অবস্থান করে, এগুলিকে বায়ুচাপ কক্ষ বলে। ওকে, ঠিক আছে, মিনিট 5 সময় দিলাম। বায়ুচাপটা একবার দেখে নে, যে বায়ু প্রবাহ পড়ানো শুরু করছি।